নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। এই ব্লগটা শুরু করছি চাঁদিপুর থেকে। আগের ব্লগে তো দেখেছেন যে চাঁদিপুরে আমরা সমস্ত সাইট সিন করে রাতের বেলা চাঁদিপুরে স্টে করেছিলাম। চাঁদিপুরে হোটেল শুভম নামক হোটেলটাই আমরা স্টে করেছিলাম এবং পাত্র ট্যুরস অ্যান্ড ট্রাভেলসকে আমরা বুক করে নিয়েছিলাম। তাদের গাড়ি চলে এসেছে এবং সেই গাড়ি করেই আমরা আজকে আমাদের পরের গন্তব্যে ঘুরতে যাব। তার জন্য আমাদের ভোর ভোর বেরিয়ে যেতে হয়েছে, কারণ গন্তব্যটা অনেক দূর। তার আগে বলি, আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেল থেকে এর জার্নি প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। সকাল সকাল আমরা যে বেরিয়ে পড়েছি চাঁদিপুর থেকে, এই চারপাশের হালকা ঠান্ডা, একদম ফ্রেশ একটা অনুভূতি, দিনটা একেবারে দারুণভাবে শুরু হয়েছে। আর রাস্তার দুপাশে যে সবুজ ঘেরা প্রকৃতি, মাঝে মাঝে গ্রামের সুন্দর দৃশ্য, খোলা আকাশ, সব মিলিয়ে ভিউটা সত্যি অপূর্ব সুন্দর, চোখ তো সরাতেই পাচ্ছি না। রাস্তায় একটা ছোট্ট ধাবায় নেমে ব্রেকফাস্ট করে নিলাম। গরম চা আর হালকা খাবার ভ্রমণের মজাটাই যেন দ্বিগুণ করে দিল। এভাবে দিনের শুরুটা হলে কতটা ভালো হয়, তাই না? যাই হোক, আমাদের এই পর্বে থাকছে দুটো খুব সুন্দর জায়গার গল্প। একটা হলো শিমলিপাল আর একটা হলো দেবকুণ্ড। প্রথমে আমরা শিমলিপালে গেছিলাম, তাই শিমলিপালের গল্পটাই বলি শোনো, এবং কি করে কি ঘুরলাম না ঘুরলাম সবটাই বলবো। ওড়িশার একটা হিডেন জিম বলা চলে। শিমলিপাল ভ্রমণের কিছু তথ্য দিতে দিতেই শিমলিপালের গল্পটা বলা যাক। শিমলিপাল ঘুরতে গেলে পারমিট নেওয়া বাধ্যতামূলক, কারণ এটা হলো প্রোটেক্টেড ফরেস্ট এরিয়া। শিমলিপালটা কিন্তু একটা টাইগার রিজার্ভও বটে। কোথা থেকে পারমিট নেবেন? শিমলিপালের প্রধান এন্ট্রি গেটগুলোর মধ্যে হলো যোশীপুর গেট আর পিথাপাটা গেট, যেটা বারিপদার সাইডে। এই গেটগুলোই অনসাইট পারমিটও পাওয়া যায়। আমরা করেছিলাম অনলাইন পারমিট, কারণ করেছিলাম যাতে ভিড়টা এড়ানো যায়। আপনারা অনলাইন বুকিংটা ওড়িশা ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যমেও আপনারা নিজেরা করে নিতে পারেন। পিক সিজনে কনফার্ম এন্ট্রি পাওয়া সহজ, আবার নাও পাওয়া যেতে পারে। কিন্তু আমরা কিন্তু খুবই চাপের মধ্যে ছিলাম, কারণ যে দিনটার জন্য আমরা শিমলিপাল বুক করতে চেয়েছিলাম সেই দিনেই আমরা শিমলিপালের বুকিং পাইনি। আর পারমিট নিতে ভ্যালিড আইডি প্রুফ লাগে, গাড়ির প্রাইভেট ভেহিকেল যেটা তার নাম্বার লাগে, গাড়ির ডিটেলস, আর ট্যুরিস্ট কজন তাই লাগে। আবার ভেতরে কিন্তু একটা এমনি গাড়িও রয়েছে, যেটা এমনি হুড খোলা গাড়ি যেটাকে বলে, সেটা মনে হয় পুরোটা যায় না, সেটা অর্ধেক রাস্তা অবধি যায়। আমরা তো নিজেদের গাড়ি যেহেতু নিয়েছিলাম, তো তার আলাদা বুকিং করতে হয়। এন্ট্রি ফি ওই 50 থেকে 100 টাকা পার হেড, আর ভেহিকেল চার্জ 200 থেকে 500। ক্যামেরা নিলে কিন্তু এক্সট্রা চার্জ লাগবে, কিন্তু মানে ফোন টোনে চার্জ লাগবে না বেশি। আর আমরা সকাল 5:30টায় কেন বেরিয়েছিলাম সেটা বলি। কারণ সকাল 5:30 কারণ আমাদের চাঁদিপুর থেকে শিমলিপাল আসতে মোট 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে, যদি জ্যাম হয় তো আরও বেশি লাগবে। তা এটার এন্ট্রি টাইমিং হলো 6টা থেকে 12টা, এর মধ্যে অ্যালাউ করে, তার বেশি হয়ে গেলে আর অ্যালাউ করবে না। তার জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়েছিলাম, যাতে আমরা তাড়াতাড়ি গেটে আসতে পারি এবং আমরা লাইনে বেশি দাঁড়াতে না হয়, আমরা তাড়াতাড়ি ঢুকে যেতে পারি। কোনো খাবার নিয়ে কিন্তু ঢুকতে দেয় না, কোনো প্লাস্টিক জিনিস নিয়ে ঢুকতে দেয় না। আমরা কোনো কিছুই নিয়ে যাইনি। যাই হোক, সেইভাবেই আমরা প্রচণ্ড চেকিং প্রথমত, সেরকমভাবে তোমরা কোনো প্লাস্টিক নেবে না। আর যদি নিয়েও যাও, যদি মানে সেটা যদি ওখানকার মানে কি বলবো, কিন্তু তোমরা নোংরা করো না কোনো চাই, যেহেতু ওটা একটা রিজার্ভ এরিয়া, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় পরিবেশ নষ্ট করাটা কখনোই উচিত নয়।
শিমলিপাল ন্যাশনাল পার্ক তো শুধু একটা জঙ্গল না, এটা একটা পুরো নেচার এক্সপেরিয়েন্স বলা চলে, যেখানে আছে ঘন ঘন বন্য প্রাণী, মন ছুঁয়ে যাওয়া শান্তি। আজকে এই শিমলিপালের সুন্দর দুনিয়া ঘুরতে কিন্তু সুন্দর লাগছে। প্রায় সারাটা দিনই শিমলিপালে ঘোরা। আমরা তো সকাল সকাল শিমলিপালে চলে এলাম, সেটা দেখলেন। শহরের ভিড় ছেড়ে এই সবুজ ঘেরা রাস্তায় ঢুকে কেমন একটা অন্যরকম শান্তি লাগছে। শুধু চারপাশে গাছ আর পাখির আওয়াজ। আমরা ভাবছিলাম আমাদের ইডলিটা চলে গেল। ইডলি চলে গেল। আমিও তো তাই ভাববো। এগুলোই মনে থাকবে না ঘুরতে এসে। এই তো এই যে ধরে রাখছি। আমার রেডি। ও ইডলি চলে গেল। ও বাবা, জল চলে গেল এই বাবা। দেখেছি কি হয়েছে তাতে? तुम लोग क्या करते हो? क्यों क्यों नहीं? ओ बाबा, ভাগ্যে যদি থাকে এই যে জঙ্গল সাফারি করছি, রাস্তায় যেতে যেতে দেখতে পাবেন হরিণ, ময়ূর আর হাতিও দেখতে পাবেন, আর বাঘের দেখা পাওয়া যেতে পারে। এই জায়গাটা ওয়াইল্ড লাইফ লাভার্সের জন্য একটা স্বর্গ। কিন্তু দুঃখের বিষয়, আমরা একটা কোনো বন্যপ্রাণীকে দেখতে পাইনি। আসলে সবাই রিজার্ভ এরিয়া বলতে আমরা কি বুঝি, যেখানে ওরা থাকে। অ্যাকচুয়ালি আমরা সবসময় যদি সব জায়গায় ঘুরতে যাই, তো সেখানে কি আর তাদের দেখা পাওয়া যায়? শিমলিপালের সবচেয়ে সুন্দর জিনিসগুলোর মধ্যে একটা হলো ওয়াটারফলস। এখানে দুটো ওয়াটারফলস দেখা যায়, একটা হলো বেহেরি পানি ওয়াটারফলস আর একটা হলো জোরান্ডা ওয়াটারফলস। উঁচু পাহাড় থেকে জল নামছে, চারপাশে শুধু সবুজ আর জলের শব্দ, একদম মাইন্ড ব্লোয়িং ভিউ, সে আর বলার কথা নয়। তো আমরা এই মুহূর্তে জোরান্ডা ওয়াটারফলস দেখার জন্যই দাঁড়িয়েছি। তো আমরা এখন জোরান্দা ওয়াটারফলস দেখতে যাচ্ছি। এটা শিমলিপাল ফরেস্টের মধ্যে। আর অনেকক্ষণ জার্নি করলাম, শিমলিপাল ফরেস্টের মধ্যে দিয়ে এলাম। শিমলিপাল ফরেস্টটা ঠিক এরকম, হেঁটে যেতে হবে একটা ওয়াটারফলস দেখার জন্য। জোরান্ডা যাওয়ার রাস্তাটা একেবারেই সিনেমেটিক। চারপাশে লম্বা গাছ, মাঝে মাঝে সানলাইট ঢুকছে। গাড়ি চলার সময় শুধু পাখির আওয়াজ আর পিওর জঙ্গল ফিল। মাঝে মাঝে ওয়াইল্ড লাইফ দেখারও চান্স থাকে। গাড়ি থেকে নামার পর একটু হেঁটে তো যেতেই হচ্ছে এই ভিউ পয়েন্টটার দিকে। অনেকটা হেঁটে গিয়ে রেলিং দেওয়া একটা জায়গা আছে, সেখান থেকে পুরো ওয়াটারফলটা দেখা যায়। আর বিশ্বাস করুন, ভিউটা জাস্ট অসম্ভব সুন্দর। আমরা এখন পৌঁছে গেছি জোরান্ডা ওয়াটারফলসে, শিমলিপালের খুবই ফেমাস ওয়াটারফলগুলোর মধ্যে একটি। প্রায় 150 মিটার উঁচু থেকে সোজা জল নিচে পড়ে। এটা ওড়িশার সবথেকে উঁচু ওয়াটারফলগুলোর মধ্যে একটি। দুর্দান্ত। হ্যাঁ, বাবা দেখো, ওই জন্য এত আওয়াজ। চারপাশে ডেন্স ফরেস্ট আর মাঝখানে এই ওয়াটারফল, একদম পোস্টকার্ড ভিউ।
বর্ষাকালে জল তো বেশি থাকেই, তাহলে ভিউটাও সেরকম হয়। কি অপূর্ব না, সত্যি মন ভরে গেল। এতক্ষণের জার্নি খুবই ভালো লাগলো। তারপর আমরা লাঞ্চ করতে গেলাম। লাঞ্চ করলাম এই আদিবাসী একটা হোটেলে। এখানে থালি পাওয়া যায়, দেশি মুরগির থালি, যেটা আমি আগেই জেনে এসেছিলাম এবং সেটাই খাবো ভেবেছিলাম। কিন্তু ব্যক্তিগত মতামত অনুযায়ী যদি বলি, খাবার খুব একটা আমার ভালো লাগেনি। আপনাদের ভালো লাগতে পারে, কিন্তু আমার সেরকম ভালো লাগেনি। 250 টাকা তার বেশি হয়তো নিয়েছিল এই থালিগুলো। শাক, একটা তরকারি, দেশি চিকেন, এগুলোই দিয়েছিল। যাই হোক, আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে পাশে দেখছিলাম এখানে মাংস পোড়ানো হচ্ছিল, ওই কাবাব টাইপের হবে। তো সেটা খাওয়ার ইচ্ছে হলো এবং সেটা খেয়েছি। আমি রেকমেন্ড করব, আপনারা ভেতরে তো খাবার ক্যারি করতে দেয় না, আপনাদের এখান থেকে খেতে হবে। আর যদি শুকনো খাবার নিয়ে শিমলিপালে ঢোকেন তো খুব ভালো। তো ঢুকে এই যে পোড়া মাংসটা, শাল পাতায় পোড়ানো হচ্ছে মাংসটাকে, ভীষণই ভালো টেস্ট ছিল। মানে এটার টেস্ট জাস্ট ভোলার নয়, অবশ্যই এটা টেস্ট করে দেখবেন। এটা পুড়িয়ে কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ, বিভিন্ন মশলাপাতি দিয়ে এটা মাখিয়ে দিচ্ছিল। জাস্ট অসম্ভব সুন্দর লাগছিল খেতে। এবার আমরা চলে এলাম শিমলিপালের সবচেয়ে আইকনিক জায়গায়, বেহেরে-পানি ওয়াটারফল। এটা শুধু একটা ওয়াটারফল না, এটা একটা এক্সপেরিয়েন্স। বেহেরে-পানি ওয়াটারফল ভারতের দ্বিতীয় উচ্চতম ওয়াটারফলগুলোর মধ্যে একটি। প্রায় 399 মিটার উঁচু, 1300 ফিট উঁচু। এটাকে 2 টায়ার ওয়াটারফলসও বলা হয়। মানে ওয়াটারফলটা 2 ধাপে নিচে পড়ে। ছবিটা দেখলেই বুঝতে পারবে যে ওপর থেকে 2 ধাপে ওয়াটারফলটা পড়ছে। বেহেরে-পানি ওয়াটারফল যাওয়ার রাস্তাটা ভীষণ সুন্দর। একটু রাস্তাটা রাফ, কিন্তু ভিউটার জন্য সব কিছুই করা যায়। ভিউ পয়েন্টে দাঁড়িয়ে প্রথমবার বেহেরে-পানি দেখলে লিটারেলি স্পিচলেস হয়ে যেতে হয়। উঁচু পাহাড় থেকে জল নেমে আসছে, চারপাশে শুধু সবুজ ফরেস্ট, আর মাঝে ড্রিমি করে তোলে একেবারেই। এবার আমরা যাচ্ছি দেবকুণ্ডের দিকে। বারিপদা থেকে দেবকুণ্ড যাওয়ার এই যে রাস্তাটা যতটা সুন্দর, তার থেকেও সুন্দর হলো তার জার্নি। ওড়িশাতে এসে আমি একটা জিনিস দেখলাম, রাস্তা দিয়ে জার্নি করার অভিজ্ঞতাটা অপূর্ব সুন্দর। জার্নি তো করছি, জার্নি করতে করতে আমরা যখন দেবকুণ্ডে পৌঁছেছি, সেটাও একটা ওড়িশার হিডেন জিম বলা চলে। চলো এবার দেবকুণ্ডের গল্প বলি, আর এই গল্পের মধ্যেই থাকবে সমস্ত রকম ইনফরমেশন। বারিপদা থেকে ওই 1 ঘন্টা দূরত্বে দেবকুণ্ড। আমরা দেবকুণ্ডে পৌঁছে গেছি। দেবকুণ্ড ওয়াটারফলে ঢুকতে গেলেও পারমিট নিতে হয়। এন্ট্রি পয়েন্টে পারমিট দেওয়া হয়, আইডি প্রুফ দিতে হয়, ভিজিটার ডিটেলস দিতে হয়। অনলাইন বুকিংও অ্যাভেলেবেল থাকে, কিন্তু আমরা এখানে এসেই বুকিংটা করেছি। দেবকুণ্ডে ঢোকারও নির্দিষ্ট সময় আসে। সকাল প্রায় 6টা থেকে 2টো পর্যন্ত এন্ট্রি অ্যালাউ। বিকালের পরে এন্ট্রি বন্ধ হয়ে যায়, কারণ জঙ্গলের ভেতরে অন্ধকার হলে তো সেখানে যাওয়া তো যাবে না। গাড়ি সরাসরি ওয়াটারফলস অবধি যায় না, পার্কিং এরিয়া একটা অবধি যায়, যেটা 1.5 থেকে 2 কিলোমিটার। তারপরে ট্রেক করতে হয়, একটা নির্দিষ্ট ট্রেল আছে। আর এই যে দেবকুণ্ডের কি টিকিটে কত টাকা কি লাগবে সেটা আমি দিয়ে দিলাম, পজ করে দেখে নিও।
গাইড নেওয়া ভালো, বিশেষ করে ফার্স্ট টাইম গেলে। কিন্তু আমরা যেহেতু ট্রেক করিনি, তাই সেহেতু আমরা একটা ছোট ব্যাটারি চালিত গাড়ি বুক করেছিলাম, এবং সেটা আমাদের একটা পার্কিং এরিয়া অবধি নিয়ে গেছিলো। আর বললাম 1.5 থেকে 2 কিলোমিটার আমাদের হালকা হেঁটে যেতে হবে। হ্যালো, হাই, দেখো এটা হাই। হাই 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 হাই। অবশেষে আমরা দেবকুণ্ডে প্রবেশ করছি। দেবকুণ্ডের নাম অনেক আগেই শুনেছি, কিন্তু দেবকুণ্ডটা যে আদতে কি সেটা সম্পর্কে ধারণা ছিল না। আপনারা যারা জানেন তারা তো জানেনই, এবার যারা জানেন না তাদের জন্য আমি বলছি। এই যে গেট খুলে গেল, আমরা পারমিট পেয়ে গেছি এবং আমরা একেবারে ঢুকে গেলাম দেবকুণ্ডে। বলছি, গল্প বলছি, আপনারা খুব ভালো করে শুনুন। দেবকুণ্ড ওয়াটারফলে যে এন্ট্রি গেট পেরোলাম, যেন অন্য একটা দুনিয়াতে ঢুকে পড়লাম। লাল মাটি, মানে একটা অন্য দুনিয়া, মানে আমরা যেখানে থাকি তার থেকে পুরো অন্য একটা দুনিয়ায় যেতে, সে আর কি বলবো, অসম্ভব ভালো লাগছে। এর এই ব্যাটারি চালিত গাড়িতে দুদিক দিয়ে হাওয়া বইছে, খুব ভালো লাগছে। শুরুতেই মাটির রাস্তা, দুপাশে ঘন জঙ্গল, গাছগুলো এত উঁচু যে সূর্যের আলো কষ্ট করে মনে হচ্ছে মাটিতে এসে পৌঁছাচ্ছে। একটা মিস্টেরিয়াস ভাইব দেখাচ্ছে। এই যে জঙ্গলের যে অনুভূতি, সেটার দিক দিয়ে যদি বলি, চারপাশে শুধু পাখির ডাক আর জলের শব্দ। পাশ দিয়ে যে জলটা বয়ে চলেছে, সেই জলটা হলো লুলুং নদী। কোনো সিটি নয়েজ নেই, মনে হচ্ছিল নেচারের একদম গভীরে ঢুকে গেছি। এই জঙ্গল সাফারি, এইগুলোই এই যে দেবকুণ্ডে রয়েছি, এই নীরবতাটাই আসল বিউটি বলা চলে। এই যে জলটা বয়েছে, এটাই হলো লুলুং নদী। এবং আমরা যেটা ফলস যেগুলো দেখে এসেছি, ওগুলো লুলুং নদীরই অংশ। আমরা অবশেষে অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি এবং জঙ্গলের একটা পার্কিং লট আছে, সেই পার্কিং লটে গিয়ে আমাদের গাড়িটা ছেড়ে দেবে। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এবং এই যে এইটুকু রাস্তা যে হাঁটবো, এটাও এক ধরনের ট্রেক বলা চলে। আমি মা বাবাকে নিয়ে ট্রেকের উদ্দেশ্যে আসিনি, কিন্তু এটাও এক ধরনের জঙ্গল ট্রেক। আমরা যেটুকু রাস্তা গাড়িতে চড়ে এলাম, সেটুকু রাস্তা অনেকে হেঁটে হেঁটেও আসে জঙ্গল ট্রেক হিসেবে। পথটা পুরোটা ন্যাচারাল ট্রেল। ওই যে দূরে জল, উফ, দেখেই মনে হচ্ছে নামিনি। কোথাও পাথর, কোথাও মাটি, আবার কোথাও ছোট ছোট জলের ধারা। এই যে মাঝে মাঝেই সেই যে জল পার হতে হচ্ছে পাথরের ওপর দিয়ে ব্যালেন্স করে, সেইটার ফিল কিন্তু একদমই অ্যাডভেঞ্চারাস ফিলিং। কিন্তু যেহেতু বাবা মা রয়েছে, তাই ওই পাথরের ওপর দিয়ে ওখান দিয়ে আর গেলাম না, তাই আমরা একটা ন্যাচারাল পথই ধরলাম। এই যে ওই যে দেবকুণ্ড ওয়াটারফল থেকে যে ফলসটা আসছে, সেটাই হলো সেই ফলসের ধারা। এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি গল্প করতে করতে, নেটওয়ার্ক নেই, কিছু নেই, মানে একটা অভাবনীয় ওয়েদার, অভাবনীয় সুন্দর জায়গা। আমি বলবো শিমলিপালে তো ঘুরেছি, কিন্তু ওড়িশার যদি হিডেন জেম বা অন্য কিছু বলা চলে, সেটা হলো দেবকুণ্ড। চলো এবার আমরা একটু হেঁটে নিই, এবং হেঁটে নিয়ে আমরা এবার পৌঁছাবো দেবকুণ্ডের দিকে। তারপর দেবকুণ্ডের গল্পটাও শোনাবো।
হাঁটতে হাঁটতে ফাইনালি আমরা পৌঁছে গেছি দেবকুণ্ড ওয়াটারফলের দিকে। ডান দিকে যে সিঁড়িটা চলে যাচ্ছে সেটি কোন দিকে যাচ্ছে বলছি, কিন্তু ফাইনালি আমরা দেবকুণ্ডে পৌঁছে গেছি। প্রথমবার এইরকম একটা ওয়াটারফলটা দেখে লিটারালি স্পিচলেস হয়ে গেছিলাম। উঁচু পাহাড় থেকে জল পড়ে একদম ক্লিয়ার একটা পুল তৈরি করেছে। উঁচু পাহাড় থেকে যে জল নিচে ক্লিয়ার পুল, আর এই জল এতটাই পরিষ্কার যে নিচের পাথরগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। চারপাশে জঙ্গল, একদম আনটাচ বিউটি। অতি পবিত্র একটি জায়গায় আমরা এসে পৌঁছে গেছি, যেটি আমরা নিজেও জানি না। আমরা জানি যে কোনো কিছু জেনে বুঝে তো করা যায়, কিন্তু কোনো কিছু যদি না জেনে পাওয়া যায়, মানে না ভেবে, আমি যেটা প্ল্যান করিনি আনপ্ল্যান্ড অবস্থায় পাওয়া যায়, সেটি বোধহয় আমাদের কাছে সেটা পাওনা বটে। দেবকুণ্ড কিন্তু একটা নেচার স্পট নয়, এটি একটি হোলি প্লেস। ওই যে দেবকুণ্ডের ওপরে যে ছোট্ট মন্দিরটা দেখছো না, ওটা হলো অম্বিকা মায়ের মন্দির। এখানে দেবীর 51তম পীঠস্থানও বলা যায়, যেটা আমি এখানে এসেই জেনেছি। এখান থেকে বেরিয়েছে 5টা কুণ্ড: ভূদারকুণ্ড, তৈলকুণ্ড, হরিদ্রাকুণ্ড, দেবীকুণ্ড আর দেবকুণ্ড। অম্বিকা টেম্পল দেবকুণ্ড যাওয়ার পথটা আমার কাছে এই পুরো ট্রিপের সবচেয়ে স্পেশাল পার্ট। দেবকুণ্ডের সেই সুন্দর ওয়াটারফল দেখার পর আমরা শুরু করলাম অম্বিকা মায়ের মন্দিরের দিকে ওঠা। সামনেই দেখা গেল লম্বা পাথরের সিঁড়ি, যেগুলো ধীরে ধীরে পাহাড়ের উপর উঠে গেছে। প্রথমে একটু কঠিন মনে হলেও ভিতরে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল, কারণ জানতাম এই পথের শেষে একদম শান্ত একটা জায়গা আমাদের জন্য অপেক্ষা করছে। ধীরে ধীরে সিঁড়ি ভাঙতে শুরু করলাম। প্রতিটা ধাপ যেন একটু একটু করে আমাদের প্রকৃতির আরো গভীরে নিয়ে যাচ্ছিল। দুপাশে ঘন জঙ্গল, উঁচু গাছ, আকাশ ছুঁয়ে আছে। গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো এসে সিঁড়ির ওপর পড়ছে, আর অসাধারণ আলোর ছায়ার খেলা তৈরি করছে। সেই সঙ্গে পাখির ডাক আর হালকা বাতাস, মনে হচ্ছিল নেচার নিজেই আমাদের পথ দেখাচ্ছে। ভগবানের কাছে যাওয়ার একটা অন্যরকম শক্তি মনে হয় আছে। এই যে আমার বাবার পায়ে হাতে খুব ব্যথা, সেই ব্যথা নিয়ে বাবা এতগুলো সিঁড়ি পেরিয়ে ওপরে উঠছে। এটাকেই বলে হয়তো কোনো একটা ভগবানের জায়গার শক্তি। মানুষের মধ্যে সেগুলো মানে এমনি এমনি তৈরি হয়ে যায়। রাস্তাগুলো খুব কঠিন না হলেও যেহেতু পাহাড়ে ওঠা, সেহেতু শরীরে ক্লান্তি আস্তে আস্তে শুরু করেছে। শ্বাস একটু ভারী হয়ে আসছে। মাঝে মাঝে দাঁড়িয়ে পেছনের দিকে তাকালে দেখা যাচ্ছে নিচে জঙ্গল। সবকিছু এত ছোট লাগছিল যেন আমরা পুরোপুরি পৃথিবীর থেকে অনেকটা দূরে চলে এসেছি। চলো করো করো করো, পৌঁছেছি প্লেন রাস্তায়। হ্যাঁ হ্যাঁ, এট লাস্ট আমি উঠতে পেরেছি। এখনো পৌঁছাইনি, পৌঁছাবো। বাবা কই, হাত দেখাও, ঘুরো। মহাদেব বলে মহাদেব। অম্বিকা
প্রতিটা ধাপ যেন একটা আলাদা অনুভূতি, এক একটা গল্প বলে। মনে হচ্ছে আমরা উপরে উঠছি না, বরং নিজের মধ্যে একটা শান্তি জাগরণ ঘটাচ্ছি। পথটা শুধু একটা ফিজিক্যাল ট্রেক নয়, একটা ইমোশনাল এবং স্পিরিচুয়াল জার্নি। আমরা অনেকটা রাস্তায় পৌঁছে গেছি এবং শেষ দিকে পৌঁছে গেছি। তারপর ধীরে ধীরে অবশেষে দেখা গেল সেই মন্দির, যেই মুহূর্তটা সত্যি খুব স্পেশাল। তো আমরা মানে এটা হচ্ছে অম্বিকা মায়ের মন্দির। আমরা দেবকুণ্ডের কাছে যে অম্বিকা মায়ের মন্দির, সেই জায়গাটা পুরো পৌঁছে গেছি। জুতো রাখতে হবে, ফটোগ্রাফি নট অ্যালাউড। দেবকুণ্ড দেবীর 51তম পীঠস্থান হিসেবে মানা হয়, আর জায়গাটা থেকে 5টি পবিত্র কুণ্ড বেরিয়েছে, যাকে একসাথে বলা হয় পীঠ পঞ্চসাগর। কোন কোন কুণ্ড সেটা তো আমি ব্লগের শুরুতেই বলেছি। এখানে স্থাপিত 7 মাথাওয়ালা সাপের মূর্তি দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে। ফটোগ্রাফি নট অ্যালাউড, তাই জন্য আর দেখাতে পারলাম না। চারপাশে পাহাড়, ঘন জঙ্গল, অবিরাম ঝর্ণা। এই জায়গাটা একদম স্বর্গের মতো। এখানকার ওয়াটারফল সারা বছরই প্রবাহিত হয়, আর নিচে তৈরি করে একটা সুন্দর জলের পুল, যেখানে দাঁড়িয়ে মনে হয় নিজের হাতে ছবি এঁকেছি। প্রকৃতির ঝর্ণা, ঘন বন, উঁচু পাহাড় জায়গাটাকে এতটাই সুন্দর করে তুলেছে যে প্রতি বছর এখানে পর্যটক ছুটে আসে। ওড়িশার ময়ূরভঞ্জ জেলার একটা অসম্ভব সুন্দর একটা দার্শনিক স্থান এই অম্বিকা মায়ের মন্দির। না এলে সত্যিই মিস করতাম। মন ভরে গেল এক কথায়। অনেকের মনে হতে পারে এই যে জলটা বয়ে যাচ্ছে এটি কোথার থেকে। এটি কিছুই না, শিমলিপাল অঞ্চলে পাহাড়ি যে ঝর্ণাগুলো রয়েছে সেই একটা প্রাকৃতিক স্ট্রিম থেকেই তৈরি। ওই উঁচু পাহাড়ের গা বেয়ে ছোট ছোট জলধারা যে নেমে এসেছে, তার থেকে এই অসাধারণ একটা ওয়াটারফল তৈরি হয়েছে। অম্বিকা মা নিজেই নিজের জায়গায় একটা ওয়াটারফল তৈরি করে রেখেছে। কি আর বলবো, সুন্দর এই জায়গাটা দর্শন করতে পেরে সত্যি খুব ভালো লাগছে। আর এতটা একটা ছোট্ট ট্রেকের মাধ্যমে মা বাবাকে নিয়ে এসে ভীষণ ভালো লাগছে। আশা করি আপনারাও উপভোগ করছেন আমার এই ব্লগ। আদে অম্বিকা মায়ের মন্দির দর্শন করা হয়ে গেছে, এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। এবার আমাদের আবার ওই 100 থেকে 150টা সিঁড়ি আবার পাড়ি দেবার পালা। তাই যদি মানে একটা কথা বলতেই হয়, এই পুরো জার্নিটা আমাকে একটা জিনিসই শেখালো, যে কিছু কিছু জায়গায় পৌঁছতে গেলে একটু তো কষ্ট করতেই হয়, কিন্তু সেই কষ্টের পর যে অনুভূতিটা পাওয়া যায় না, সেটা প্রাইসলেস। ওই যে বাবা নেমে আসছে, আর সামনে এক যে দাদু আর দিদা যাচ্ছিলেন, তারা ভাই বোন। দেখে কতটা ভালো লাগলো যে এই বয়সেও তারা এভাবে এতটা সিঁড়ি চড়াই উতরাই পেরিয়ে এরকম একটা জায়গায় এসেছে। অম্বিকা মায়ের এই সিঁড়ির পথ শুধু পাহাড়ে ওঠার রাস্তা না, এটা নিজের ভেতরের শান্তি খুঁজে পাওয়ার একটা সুন্দর জার্নি। অবশেষে আমরা শেষ করলাম এই দেবকুণ্ড দর্শন। খুব ভালো লাগলো, মন ভরে গেল। আর বাবা মাকে এরকম একটা জায়গা দর্শন করাতে পেরেও সত্যি খুব ভালো লাগছে। তার জন্য আমাদের যে উদ্যোক্তা, তাকেই অনেক ধন্যবাদ জানানো যায়। চলো আমরা আবার সেই যে একটা গাড়ি করেছিলাম না, সেই গাড়িটা করে আমরা দেবকুণ্ডে শেষ করি।
এরপর আমরা পৌঁছে গেছি সীতাকুণ্ড ওয়াটারফলসের দিকে। এটাও শিমলিপালের একটা সুন্দর হিডেন জেম বলা চলে। সীতাকুণ্ডের স্টোরিটা যদি বলা যায়, সুতাকুণ্ড থেকে নামটা এসেছে, সুতা বা পবিত্র সুতো থেকে। বিশ্বাস করা হয় এখানে দেবদেবীরা পূজা বা যজ্ঞের সময় পবিত্র সুতো ব্যবহার করত। আরও একটি কাহিনী শোনা যায়, এই কুণ্ডের জল এতটাই পবিত্র ছিল যে সাধুরা এখানে স্নান করে নিজেদের শুদ্ধ করতেন। এই জল শুধু শরীর না, মনকেও পবিত্র করে তোলে, এমনটাই বিশ্বাস স্থানীয়দের। তাই গল্পের শেষে, আমাদের জার্নির শেষে সীতাকুণ্ড ফলসটাই দেখতে গেছিলাম। সারাদিনের জার্নি একটা ওয়াটারফল শুধু না, ওয়াটারফলগুলোর মধ্যে দিয়ে অনেক কিছু জানলাম, অনেক কিছু বুঝলাম। তাই জন্য একটা কথাই বলবো, ওড়িশার যে জেমগুলো, হিডেন জেমগুলো দেখলাম, যে শিমলিপালের যে দুটো ওয়াটারফল, দেবকুণ্ড ওয়াটারফল, সীতাকুণ্ড ওয়াটারফল, সবগুলোই একটা আমাদের পবিত্র পীঠস্থান। তাই সবাইকে বলবো ওড়িশা আসো এবং এই হিডেন জেমগুলো দেখো। সবশেষে একটা কথাই জানতে চাইবো, কেমন লাগলো আমার ব্লগটা কমেন্টে জানিও। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।